যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান এখন অনেক বেশি অ্যাডভান্সড। ভূত কিংবা ভুতুড়ে বিষয়গুলো বিজ্ঞানের কাছে অস্তিত্বহীন। ইসলামী মতবাদ অনুসারে ভূত বলতে কিছুই নেই, তবে কোরআনে জিনের অস্তিত্বের কথা প্রমাণ পাওয়া গেছে। আধুনিকতার কবলে পড়ে আমরা অনেকেই ভূত, প্রেত, প্রেতাত্মা এসবে অবিশ্বাস করলেও জিনের অস্তিত্বের কথায় স্বীকৃতি দেন অনেকেই। কিছু কিছু জিনিস বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব নয়, আর এরকমই একটি সেন্সিটিভ ব্যাপার হলো ভৌতিক জিনিসগুলো। আজকের কাহিনীটি হলো একটি রোমাঞ্চকর ভূতের কেল্লা নিয়ে, যা ভারতে অবস্থিত। প্রিয় শ্রোতা, কাব্যিকের আয়োজনে আজ আপনারা শুনছেন মিস্টিরিয়াস ভানগড় ফোর্ট। কণ্ঠে আছি আমি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। রাজস্থান তার মরুভূমি, রয়্যালটি এবং দুর্গের জন্য পরিচিত। পর্যটন কেন্দ্র তো বটেই, ইতিহাসের বাহনও এই রাজ্য। এর প্রতিটি দুর্গ, প্রাসাদে রয়েছে রয়্যালটি এবং ইতিহাসের ছোঁয়া। এই বৈশিষ্ট্যগুলি থেকে বেরিয়ে রয়েছে ভানগড় ফোর্ট। এই জায়গাটি ভারতের স্থাপত্যের একটি নিদর্শন, যা শুনলে গায়ে কাঁটা দেয়। ভারতের রাজস্থানের এই দুর্গের কাহিনীতে কিন্তু সরকারি স্বীকৃতিও রয়েছে। কেবল লোককাহিনী নয়, পর্যটকেরা বলেন এই অঞ্চলে রয়েছে কিছু ইতিহাস যা শিউরে ওঠা। বিশ্বের সেরা 10টি ভুতুড়ে স্থানের একটি হিসেবে ধরা হয় ভানগড় কেল্লাকে। এই কেল্লাকে কেন ভুতুড়ে হিসেবে ধরা হয় তার নির্দিষ্ট কিছু ইতিহাস রয়েছে। যেমন কথিত আছে, এক সাধুর অভিশাপে ভস্ম হয়েছিল এই দুর্গ। সেই অভিশাপ আজও গ্রাস করে রয়েছে ভানগড় দুর্গকে। ভানগড় দুর্গটি রাজস্থানের আলোয়ার জেলার আরাবল্লী পর্বতশ্রেণীর সরিস্কা রিজার্ভ সীমান্তে অবস্থিত। এর নিকটতম গ্রাম হল গোলাকাবাস। দুর্গটি ঢালু ভূখণ্ডে পাহাড়ের পাদদেশে অবস্থিত। রাজার প্রাসাদের ধ্বংসাবশেষ পাহাড়ের নিচের ঢালে অবস্থিত পুকুর এলাকাটি গাছ দ্বারা আচ্ছাদিত, এবং একটি প্রাকৃতিক ঝর্ণা প্রাসাদের প্রাঙ্গণের মধ্যে পুকুরে পতিত হয়। দিল্লি থেকে দুর্গটি 235 কিলোমিটার দূরে অবস্থিত, এবং দুর্গে যাওয়ার শেষ 2 কিলোমিটারের পথটি কাঁচা। থানাগাজী থেকে দুর্গটির দূরত্ব 32 কিলোমিটার, এবং নিকটতম বিমানবন্দর হল জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর, যা দুর্গ থেকে প্রায় 88 কিলোমিটার দূরে অবস্থিত। ভানগড় দুর্গ হল একটি ঐতিহাসিক এবং রহস্যময় দুর্গ, যা দীর্ঘকাল ধরে দুঃসাহসিক ভ্রমণকারী, ঐতিহাসিক, কৌতূহলী আত্মা এবং সাধারণভাবে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দুর্গটি আলোয়ার জেলায় সারিস্কা টাইগার রিজার্ভের সাথে অবস্থিত। বিখ্যাত দুর্গটি ভুতুড়ে গল্পের জন্য খ্যাতি অর্জন করেছে, এবং এটিকে ঘিরে থাকা অন্ধকারময় পরিবেশও। ভানগড় দুর্গে বহু ভূতের গল্প এবং অলৌকিক ক্রিয়াকলাপ কয়েক বছর ধরে রিপোর্ট করা হয়েছে, যা এটিকে ভারতের ভুতুড়ে স্থানের তালিকায় শীর্ষে স্থান দিয়েছে। যদিও দুর্গটি ভুতুড়ে, তবুও এটি সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক পর্যটককে এর প্রাঙ্গণে আকর্ষণ করে। অনেকে বলে যে এর মহিমান্বিত সবুজ পরিবেশে একটি অনন্য কবচ রয়েছে। এর ভুতুড়ে পরিবেশ দর্শক আকর্ষণের প্রাণকেন্দ্র, যার ফলে হাজার হাজার দর্শক এখানে প্রতি বছর ছুটে আসে ভুতুড়ে পরিবেশ উপভোগ করার জন্য। আপনি যদি ভূত সম্পর্কে রহস্যময় জিনিস এবং বিষয়গুলি আকর্ষণীয় মনে করেন, তবে আপনাকে অবশ্যই ভানগড় দুর্গে একবার হলেও যেতে হবে। এটি একটি প্রত্নতাত্ত্বিক জায়গা যেখানে আপনি ঐতিহ্যের সমাহার খুঁজে পাবেন এবং ঐতিহাসিক গল্প শুনতে পাবেন। দুর্গ পর্যন্ত ট্র্যাকটি বেশ ক্লান্তিকর, তাই যাদের স্বাস্থ্য সমস্যা রয়েছে তারা শীর্ষে না যাওয়াই ভালো। বছরের যে কোনো সময়ে ভানগড় দুর্গ দেখার জন্য দুর্দান্ত। যদিও পর্যটকরা যারা গরম জলবায়ু এড়াতে চান, তাদের অবশ্যই গ্রীষ্মে অর্থাৎ মার্চ থেকে জুনের মধ্যে জায়গাটি পরিদর্শন করা এড়িয়ে যেতে হবে, কারণ তাপমাত্রা তখন 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। অন্যথায় যে কোনো মাসই দুর্গ পরিদর্শন করার জন্য দুর্দান্ত।
যদি আপনি শীতল এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশ অনুভব করতে চান, তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে শীতের মৌসুমে ভ্রমণ করা দুর্দান্ত। ভানগড় দুর্গ পরিদর্শনের সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। যদি লোককাহিনী বিশ্বাস করা হয়, তবে কোনো একজন রাজা দুর্গে দীর্ঘকাল বসবাস করেননি এবং একটি বড় সময়ের জন্য দুর্গটি নির্জন ছিল। 1720 সালে একটি দুর্ভিক্ষ এই স্থানে আঘাত হানে এবং এমনকি গ্রামবাসীরাও অন্য জায়গায় স্থানান্তরিত হয়। এটাও নথিভুক্ত যে রাজা মান সিং পরে দুর্গটি তার সম্পত্তিতে অধিগ্রহণ করেন। জেনে নেওয়া যাক ভানগড় দুর্গে কিসের কিসের দেখা মিলবে তা সম্পর্কে। সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত দুর্গ শহরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় মন্দির, প্রাসাদ এবং হাভেলি। এছাড়াও দুর্গে প্রবেশের আরও 4টি পয়েন্ট রয়েছে: লাহোরি গেট, আজমেরি গেট, ফুলবাড়ি গেট এবং দিল্লি গেট। প্রধান ফটকের প্রবেশপথে অনেক হিন্দু মন্দির রয়েছে, যেমন হনুমান মন্দির, গোপীনাথ মন্দির, সোমেশ্বর মন্দির, কেশব রায় মন্দির, মংলা দেবী মন্দির, গণেশ মন্দির এবং নবীন মন্দির। গোপীনাথ মন্দিরটি প্রায় 14 ফুট উঁচু চত্বরের উপর নির্মিত এবং মন্দিরের কারুকার্যগুলিতে হলুদ পাথর ব্যবহার করা হয়েছে। পুরোহিতের বাসভবন মন্দির পুরোহিতজি কি হাভেলি নামে পরিচিত। এটি কমপ্লেক্সের চত্বরে অবস্থিত। এরপরেই রয়েছে নাচন কি হাভেলি বা নৃত্যশিল্পীর প্রাসাদ এবং জৌহরি বাজার। তারপরে রয়েছে গোপীনাথ মন্দির এবং রয়্যাল প্যালেসটি দুর্গের সীমানার চরম প্রান্তে অবস্থিত। হনুমান এবং মহাদেব শিবকে উৎসর্গ করা মন্দিরগুলি মন্দিরের পরিবর্তে সেনোটাফের শৈলীতে নির্মিত। তাদের নির্মাণে ঝিরি মার্বেল ব্যবহার করা হয়েছে। দুর্গের গেটের বাইরে পাওয়া একটি মুসলিম সমাধি, সেটা রাজা হরি সিং এর এক পুত্রের বলে জানা যায়। কাসোয়া নৃপতি ভগবন্ত সিং তার কনিষ্ঠ পুত্র মাধো সিং এর জন্য একটি দুর্গ নির্মাণ করান, যার নাম ভানগড় দুর্গ। সালটি 1573। পরাক্রমশালী মোগল সম্রাট আকবরের প্রধান সেনাপতি ও নবরত্ন সভার অন্যতম ছিলেন রাজপুত মান সিং। এই মান সিং এর সহোদর ছিলেন মাধো সিং। অনেকের মতে তিনি নাকি এই দুর্গটি বানিয়েছিলেন। এই মাধো সিং এর মৃত্যুর পর তার পুত্র ছত্র সিং ভানগড় প্রাসাদের স্থলাভিষিক্ত হন। ছত্র সিং এর একটি পুত্র আজব সিং ও একটি কন্যা ছিল রত্নাবতী। আজব সিং আজবগড় কেল্লা বানানোর ফলে এই ভানগড় দুর্গ এবং প্রাসাদের সর্বেসর্বা হয়ে ওঠেন রাজকন্যা রত্নাবতী। প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা ঘিরে অবস্থিত এই দুর্গ প্রাসাদ, যদিও আজ দুর্গের বহুলাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্গের বোর্ডে লিখিত আছে এটি ভারত সরকারের সম্পত্তি। ইতিহাস ঘেঁটে দেখা যায় একসময় ভানগড় এক সমৃদ্ধ নগর ছিল। এই নগরটি বিরান হয়ে যায় স্রেফ একজন তান্ত্রিকের অনাচারী অসৎ কাজের জন্য। লোকমুখে এ ধারণা প্রচলিত। ঐতিহাসিক তথ্য মতে 1573 সালে আমের রাজ্যের রাজা ভগবন্ত সিং তার কনিষ্ঠ পুত্র মাধো সিং এর জন্য এই নগর প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তী 3 অধস্তন পুরুষ এই নগর শাসন পরিচালনা করেন। কথিত আছে ভানগড়ের রাজকুমারী রত্নাবতী অসম্ভব সুন্দরী আর বুদ্ধিমতী ছিলেন। সিন্ধিয়া নামের এক তান্ত্রিক রাজকুমারীর রূপে পাগলপাড়া হয়ে পড়ে। কালো জাদুতে সিদ্ধহস্ত তান্ত্রিক চাইল রত্নাবতীকে নিজের করে পেতে, কিন্তু তার পক্ষে তো রাজকুমারীকে বিয়ে করা সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করতে সে ফন্দি আঁটতে থাকে। একদিন রাজকুমারী রত্নাবতীর দাসী যখন রাজকুমারীর জন্য বিশেষ ধরনের সুগন্ধিত তেল আনতে যাচ্ছিল, তখন সিন্ধিয়া দাসীকে কায়দা করে মন্ত্র পড়া তেল দিয়ে দেয়। ওই তেলের প্রভাবে সম্মোহিত হয়ে রাজকুমারী তার কাছে চলে আসবে, কুটিল জাদুকর এমনটাই ফাঁদ পেতেছিল। কিন্তু দাসী যখন তেলের শিশি নিয়ে প্রাসাদে ফিরছিল, তখন হঠাৎ তার হাত থেকে তা একটি বিশাল পাথরের উপর পড়ে ভেঙে যায়। ভাঙা শিশির তেল গড়িয়ে পড়ে পাথরে
এরপর জাদুই তেলের আবেশে ওই পাথরটি তান্ত্রিকের দিকে চলতে শুরু করে। জাদু মন্ত্র তাড়িত পাথরটি চলতে চলতে এক পর্যায়ে তান্ত্রিকের উপর চেপে বসে এবং নির্মমভাবে তার মৃত্যু হয়। কেউ কেউ অবশ্য দাবি করেন রাজকুমারী সখীদের সঙ্গে নিয়ে নিজেই গিয়েছিলেন সুগন্ধির তেল সংগ্রহে। এ সময় তিনি তেল নিয়ে জাদুকরের তেলেসমাতি বুঝে ফেলেন, তাই তিনি জাদুই তেলের শিশিটি একটি বড়সড় পাথরে আছাড় দিয়ে ভেঙে ফেলেন। অপরদিকে নিজের অপকর্ম বুমেরাং হয়ে তার নিজেকেই নির্মম মৃত্যুর স্বাদ দেওয়ার মুহূর্তেই প্রতিশোধ নিতে মরিয়া তান্ত্রিক সিন্ধিয়া ভানগড় নগরকে বিনাশ করে ফেলার কায়দা করে ফেলে। কথিত আছে তান্ত্রিকের মৃত্যুর পরের দিনের সূর্য ওই নগরের কেউ আর দেখেনি। রাজকুমারী রত্নাবতী সহ নগরের সবাই এক রাতেই শেষ হয়ে যায়। ঘটনাটি কিভাবে ঘটেছিল তা নিয়ে নানা জনের নানা বয়ান রয়েছে। এমন একটি বয়ান হচ্ছে ভানগড় এক রাতে শেষ হয়নি। মৃত্যুর আগে সিন্ধিয়া রাজকুমারীকে বলে যায় রাজপরিবারের কাউকে সে বাঁচতে দেবে না, আর খোদ রত্নাবতীকে সে মরার পরেও ছাড়বে না। এর কিছুদিন পর প্রতিবেশী রাজ্যের সঙ্গে ভীষণ যুদ্ধ বাঁধে। যুদ্ধে রাজপরিবার সহ গোটা ভানগড় ধ্বংস হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস ওই কেল্লায় নাকি তান্ত্রিক ও রত্নাবতীর অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায়। অনেকেই বিশ্বাস করেন রহস্যজনকভাবে এভাবে অকাল মৃত্যুর কারণে তাদের আত্মা অতৃপ্ত রয়ে গেছে, তাই এখনো ওই এলাকায় তাদের আত্মা ঘুরে বেড়ায়। তবে আরেক পক্ষ মনে করেন অতৃপ্ত আত্মা বলে কিছুই নেই, সেখানে সব জিন শয়তানরা আখড়া বানিয়ে বসেছে, তারাই যা কিছু ভৌতিক আচরণ করে মানুষকে ভয় দেখায়। রাজকুমারী রত্নাবতীর ঘটনা ছাড়াও আরেকটি ঘটনাকেও ভানগড় বিরান হওয়ার পেছনে কারণ বলে মনে করেন অনেকে। তাদের মতে কেল্লা তৈরি করার সময় বালুনাথ নামের এক ক্ষমতাধর সাধু বাধা দেন। কেল্লার পরিকল্পিত চত্বরের এক কোণে বালুনাথের আশ্রম ছিল। বালুনাথ মাধোকে বলেছিলেন কেল্লাতে তার আপত্তি নেই, তবে এর ছায়া যেন তার আশ্রমের উপর না পড়ে, তেমন হলে তিনি কেল্লা ধ্বংস করে দেবেন। এই হুমকি দিয়েই কিন্তু বালু ক্ষান্ত হননি। রাজবংশের সবাইকে বিনাশ করার চূড়ান্ত ঘোষণাও দিয়েছিলেন তিনি। সাধুর কথার গুরুত্ব দিয়ে মাধব কথা দিয়েছিলেন কেল্লা সেভাবেই নির্মিত হবে, কিন্তু কেল্লা দাঁড় করানোর পর দেখা গেল দিনের কিছু সময়ের জন্য হলেও কেল্লার ছায়া বালুনাথের আশ্রমকে ঢেকে দিচ্ছে। ফল যা হওয়ার তাই হলো। ক্ষুব্ধ বালুনাথ কেল্লার সঙ্গে সঙ্গে গোটা ভানগড় রাজ্য ধ্বংস করে দিলেন। ভানগড় কেল্লার দরজার উচ্চতা প্রায় 30 ফুট। ঢুকলেই সামনে বাগান, বাগানে ফুলের সুবাস থাকে সব সময়। প্রচণ্ড খরায়ও বাগানে কোনো ফুল নাকি শুকিয়ে যায় না, এমনি বিশ্বাস স্থানীয়দের। এও এক রহস্য বটে। বাগান পেরিয়ে সামনে এগুলেই জলাধার দেখতে পাবেন। স্থানীয় ভাষায় একে বাউলি বলে। বাউলির এই অংশ থেকেই অনেকেই নুপুরের আওয়াজ শুনতে পেয়েছেন, যদিও কেল্লার কোনো শব্দ বাইরে থেকে শোনা যায় না। ভানগড় নগরে প্রবেশ করতে গেলে প্রথমেই চোখে পড়বে নগরের এক সময়কার জমজমাট বাজারটির বিরান রূপ। রাস্তার পাশের দোকানগুলোর দেওয়াল এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ছাদগুলো ধসে পড়া। দেখে মনেই হয় না কখনো সেখানে ছাদ জাতীয় কিছু ছিল। সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে ধারণা হবে কেউ ধারালো তলোয়ার দিয়ে ওইসব ঘরের ছাদগুলো কেটে ফেলে দিয়েছে, অথবা দোকান ঘরগুলো বানানোই হয়েছে এমন কায়দায়। অনেকেই বলেন নগরের এক সময়কার জমজমাট নাচমহল থেকে এখনো রাতে ঘুঙুরের শব্দ শোনা যায়। তবে নামি দামি বাস্তুবিদরা ওই নগর পরিদর্শন করে এর বিভিন্ন দিক পরীক্ষা করে মত দিয়েছেন যে পরিত্যক্ত ওই নগরীতে প্রচুর পরিমাণে বাদুড় ও তেলাপোকা আবাস গেড়েছে। রাতে তাদের নড়াচড়ার কারণেই অমন আওয়াজ হয়, যা ভবনের দেয়ালে ও অন্যত্র প্রতিধ্বনিত হয়ে ঘুঙরু বাজার মতো শব্দের রূপ নেয়। ভানগড়ের ইতিহাস আর সত্যিকারের সেখানে কি ঘটেছিল এবং এখন কেন এসব হচ্ছে তার একটি যৌক্তিক কারণ সন্ধানীদের মত হচ্ছে এটা। পর্যটকদের কাছে রাজস্থানের ভানগড় দুর্গ ক্রমে হয়ে উঠেছে একটি ভৌতিক স্থান। যদিও অলৌকিক কার্যকলাপের বিচার করা কঠিন, তবে সরকার যখন আপনাকে নির্দিষ্ট জায়গা থেকে দূরে থাকতে বলে তখন এমন কিছু আছে যা ঠিক নয়।
আপনি যখন এখানে থাকবেন এই দুর্গের মহিমান্বিত স্থাপত্য দেখে আশ্চর্য হতে পারেন। তবুও অনেকে বলেন এত সৌন্দর্যের মধ্যেও তারা এক অজানা উদ্বেগের অনুভূতিতে ভারাক্রান্ত। কিছু দর্শনার্থী মনে করেন যে তারা এক অদ্ভুত অনুভূতির শিকার, যেন কেউ তাদের চারপাশে অনুসরণ করছে। যে কারণে এর জনপ্রিয়তা সত্ত্বেও দর্শনার্থীরা দুর্গের চারপাশে দীর্ঘক্ষণ অপেক্ষা করা থেকে সকলেই এড়িয়ে চলে। রাতের বেলা ভানগড় ফোর্টের ভিতরে প্রবেশ করা বা থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সূর্যাস্তের পরে এবং সূর্য ওঠার আগে দর্শনার্থীদের দুর্গ প্রাঙ্গণে না থাকার জন্য সতর্ক করে ভানগড়ের বেশ কয়েকটি স্থানে বোর্ড লাগিয়েছে। স্থানীয়দের মতে অনেকেই রাতে লুকিয়ে ছড়িয়ে অত্যাধিক সাহসিকতার পরিচয় দিয়ে দুর্গের ভেতরে যেতে পেরেছে, কিন্তু তারা তাদের গল্প বলার জন্য ফিরে আসেনি। মানুষের বিশ্বাস রাতে দুর্গের চারপাশে আত্মারা ঘুরে বেড়ায়, যা এই জায়গাটিকে অলৌকিক কার্যকলাপের একটি প্রাণকেন্দ্রে পরিণত করেছে। এনডিটিভির বিখ্যাত শো ইন্ডিয়াজ মোস্ট হন্টেডে ভানগড় দুর্গকে দেখানো হয়। রেকর্ডিংয়ে অদ্ভুতভাবে নাইট ভিশন ক্যামেরার মোশন সেন্সর কাজ করা বন্ধ করে দেয়। শোনা যায় নারী কণ্ঠের আর্তচিৎকার, পায়ের আওয়াজ। ভানগড়ের দুঃসাহসিক পর্যটকদের ঘিরে অনেক ভয়ঙ্কর গল্প রয়েছে। এটির ইতিহাস দুঃখ এবং যন্ত্রণায় পূর্ণ, যা স্থানীয়রা বিশ্বাস করে। স্থানীয়রা বলেন একবার 3 জন সাহসী অ্যাডভেঞ্চারার পাহারাদারকে ম্যানেজ করে ভানগড় দুর্গ প্রাঙ্গণে সূর্যাস্তের পর থেকে যায়। সত্যিই ব্যাপারটা ভুতুড়ে ছিল কিনা জানা নেই, তবে টর্চ থাকা সত্ত্বেও তাদের মধ্যে একজন খাড়া কূপে পড়ে যায়। তখন তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে 3 জনই সড়ক দুর্ঘটনায় মারা যান। কোনো এক অজানা কারণেই দুর্গের চারিপাশে কোনো জনপদ নেই। জনশ্রুতি আছে দুর্গের কোনো ধনী এলাকার বাইরে যেতে পারে না। রাজস্থানের কেবল এই দুর্গটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।